বাংলাদেশের খাদ্যশিল্পে অনেক একটি নামের সঙ্গে পরিচিত কিশোয়ান এবং বনফুল। এই দুই ব্র্যান্ডকে ঘিরে রয়েছে এক দীর্ঘ সাফল্যের গল্প। আবার তার পাশে আছে নানা ধরনের বিতর্ক, অভিযোগ, সরকারি তদন্ত, খাদ্য নিরাপত্তা প্রশ্ন এবং ট্যাক্স সংক্রান্ত জটিলতা। সাধারণ একজন ভোক্তার কাছে তারা শুধুমাত্র বিস্কুট, স্ন্যাক্স, মিষ্টি বা নুডলসের নির্মাতা, কিন্তু এই ব্যবসার পর্দার আড়ালে রয়েছে আরও বহু স্তর: পুঁজির উত্থান, বাজার দখল, নিয়ন্ত্রণ, রপ্তানি এবং পরবর্তী সময়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি। বিজনেস ম্যানিয়াতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কিশোয়ান এবং বনফুল গ্রুপের উত্থান, ব্যবসায়িক বিস্তৃতি এবং জানব এর পেছনের গভীর ইতিহাস। কিশোয়ান গ্রুপ প্রতিষ্ঠা করেন এমডি শহীদুল ইসলাম। তিনি চট্টগ্রাম ভিত্তিক এক ব্যবসায়ী, যার উদ্যোক্তা হিসেবে প্রথম লক্ষ্য ছিল মানুষকে সাশ্রয়ী ও মানসম্মত খাদ্য সরবরাহ করা। তার শিক্ষাজীবন ও প্রাথমিক ক্যারিয়ার নিয়ে প্রচুর তথ্য জনসম্মুখে নেই, তবে তার ব্যবসায়িক প্রবৃত্তি সম্পর্কে বিভিন্ন সূত্রে ধারণা পাওয়া যায়। 2000 সালের শুরুতে বাংলাদেশের কনফেকশনারি ও স্ন্যাক্স বাজার খুব দ্রুত বাড়ছিল। বিস্কুট এবং স্ন্যাক্স ক্যাটাগরির বার্ষিক যৌগিক প্রবৃদ্ধি ছিল প্রায় 12 থেকে 14% এবং ছোট বড় কোম্পানিগুলো বাজার দখলের প্রতিযোগিতায় ছিল। এই পরিস্থিতিতে 2005 সালে কিশোয়ান গ্রুপ কার্যক্রম শুরু করে। প্রথমে ছোট আকারে বিস্কুট, ওয়েফার, নুডলস, চিপস এবং বিভিন্ন শুকনো খাদ্য উৎপাদন করা তাদের লক্ষ্য ছিল। এ সময় কারখানা স্থাপিত হয় চট্টগ্রামের প্যাথতলী এলাকায়। সরকারি নথি এবং শিল্প খাতের রিপোর্ট মতে কোম্পানিটি 2008 সালের মধ্যে উৎপাদন ক্ষমতা 3 গুণ করে। একই সময় মিষ্টি ও বেকারি শিল্পে একটি প্রতিষ্ঠিত নাম ছিল বনফুল অ্যান্ড কো লিমিটেড, যেটি 1989-90 সালে নিবন্ধিত হয় এবং স্থানীয় বাজারে শক্ত অবস্থান তৈরি করে। বনফুল একদিকে বেকারি, অন্যদিকে ট্রেডিশনাল মিষ্টি প্রস্তুত করে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত ক্রেতাদের বাজার ধরতে সক্ষম হয়। পরবর্তী সময়ে কিশোয়ান এবং বনফুল একই গ্রুপের অধীনে কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় এবং আন্তর্জাতিক বাজারেও তারা পণ্য রপ্তানি শুরু করে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার কিছু দেশে। শ্রম সংখ্যা বৃদ্ধি পায় 500 থেকে 1000 জনে। ব্যবসার সমন্বয়, উৎপাদন সাশ্রয়, স্কেল, ব্র্যান্ড ভ্যালু এবং ভোক্তার নাগাল বাড়ানোর জন্য এই সমন্বয়কে অনেকেই একটি সফল পদক্ষেপ হিসেবে দেখেন। বাজার দখলের ক্ষেত্রে কিশোয়ান বনফুল গ্রুপের একটি কৌশল ছিল নিম্ন মধ্য মূল্যের বাজার লক্ষ্য করা। দেশের স্ন্যাক্স ও মিষ্টির বাজারে দুটি বড় শ্রেণী ছিল: উচ্চ মূল্যের প্রিমিয়াম বিভাগ এবং নিম্ন মূল্যের গণবাজার। ট্রান, অলিম্পিক, বোম্বে সুইটস এবং বিডি ফুডসের মতো কোম্পানিগুলো যেখানে নানা বর্ষে বাজারে শক্ত অবস্থান নিচ্ছিল, কিশোয়ান বনফুল গ্রুপ সেই শূন্যতার মধ্যে একটি ছোট কিন্তু লাভজনক জায়গা খুঁজে পায়। তারা একদিকে শহুরে শিশুদের বাজার, অন্যদিকে পরিবারের ভোগ বাজার লক্ষ্য করে পণ্য নামাতে থাকে। বিজ্ঞাপন এবং বিতরণ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে বিজ্ঞাপনী উপস্থিতি অন্যান্য দ্রুত ভোগ্য খাদ্য ব্র্যান্ডের তুলনায় তুলনামূলক কম ছিল, যা অনেক বিশ্লেষক বলেন অপ্রাতিষ্ঠানিক বিতরণ ভিত্তিক ব্র্যান্ড গড়ার মডেল। তবে কোনো ব্যবসার দ্রুত বিস্তার সাধারণত নিয়ন্ত্রকদের নজর এড়ায় না। কিশোয়ান বনফুল গ্রুপের ক্ষেত্রেও সেটাই ঘটে। 2005 সালে ঢাকা সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট অভিযানে দেখা যায় আদি বনফুল নামের একটি কারখানায় পুরনো মিষ্টি পুনরায় ব্যবহার করা হচ্ছিল। প্রস্তুত মিষ্টির উপর মৃত মাছি পাওয়া গিয়েছিল এবং স্বাস্থ্যকর পরিবেশ ছিল না। আদালত কারখানাটি সিল করে দেয় এবং মালিক সিরাজুল ইসলাম সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। ঘটনাটি ততদিনে মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ভোক্তা খাবার কিনছে বিশ্বাসের উপর, কিন্তু সে বিশ্বাস মিলছে না। যদিও কোম্পানি পরে দাবি করেছিল যে ঘটনাটি একক এবং সম্পূর্ণ গ্রুপকে দোষী প্রমাণ করে না, কিন্তু মোবাইল কোর্টের প্রতিবেদন জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। 2 বছর পর 2007 সালে বিএসটিআই তদন্তে দেখা যায় কিশোয়ান স্ন্যাক্স লিমিটেড অননুমোদিতভাবে বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট বাজারজাত করছিল। এই পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকা মানে নিয়ন্ত্রক আইন ভঙ্গ এবং আইন অনুযায়ী এই অপরাধে জরিমানা হয়। তখন ব্যাপারটি নিয়ে বাংলাদেশের খাদ্যশিল্পে পরিচিত একটি আলোচনা ওঠে। ব্যবসায়ীরা দ্রুত পণ্য লাইন বাড়াতে চায়, কিন্তু নিয়ন্ত্রক অনুমোদন প্রক্রিয়া অপেক্ষাকৃত ধীরে, ফলে কেউ কেউ পাশ কাটানোর চেষ্টা করে। কিশোয়ান এই বিতর্কে নাম উঠে আসা কোম্পানিগুলোর একটি। বছরের ব্যবধানে বিতর্কের মাত্রা আরও বাড়ে। 2022 সালে রাজস্ব বিভাগের একটি তদন্তে কুমিল্লায় বনফুল অ্যান্ড কো এবং কিশোয়ান স্ন্যাক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় 4 কোটি টাকার মূসক ফাঁকি ধরা পড়ে। ভ্যাট ফাঁকি বাংলাদেশের অস্বাভাবিক ঘটনা নয়, অনেক শিল্পের মধ্যে এটি চলে। তবে খাদ্য শিল্পের এই অভিযোগ সরকারি দপ্তরগুলোর আরও সতর্কতা তৈরি করেছে, কারণ এই শিল্পের পণ্য সরাসরি মানুষের শরীরে যাচ্ছে, স্বাস্থ্য ও অর্থনীতির সাথে যুক্ত। সরকারি কর্মকর্তারা বলেন একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে কর রাজস্ব, দুই ক্ষেত্রে গ্রুপটির বিরুদ্ধে সমস্যা দেখা গেছে। ভ্যাট ফাঁকির পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং ভ্যাট সংক্রান্ত চলমান বিরোধে কোম্পানির আইনজীবীরাও জড়িত হন। এই বিতর্কগুলোর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক সম্প্রসারণ এবং প্রবাসী বাজার।
ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বনফুল ও কিষাণ পণ্যের চাহিদা ছিল, কিন্তু আন্তর্জাতিক খাদ্য নিয়ন্ত্রণ যেমন ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ, যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বা জিসিসি দেশের হালাল সার্টিফিকেশন মানের সাথে স্থানীয় কোম্পানিগুলো কতটা সামঞ্জস্য বজায় রাখতে পেরেছে তা নিয়ে প্রশ্ন ছিল। কিছু রপ্তানি চালানে লেবেলিং অনিয়ম, অ্যালার্জি সংক্রান্ত তথ্যের অভাব এবং মেয়াদ সংক্রান্ত অমিল নিয়ে কাস্টমস পর্যায়ে জটিলতা তৈরি হয়। খাদ্য নিরাপত্তা প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে খাদ্য দূষণ, নকল খাদ্য রং, মেয়াদ উত্তীর্ণ তেল পুনর্ব্যবহার, ভেজাল ইত্যাদি বিষয় বহু বছর ধরে ভোক্তার উদ্বেগের বিষয়। তবে শুধু নেতিবাচক নয়, এই গ্রুপ স্থানীয় শ্রমবাজারে কিছু ইতিবাচক প্রভাবও রেখেছে। তাদের কারখানায় উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক কর্মসংস্থান পেয়েছেন এবং পণ্য রপ্তানির ফলে বাংলাদেশি উৎস খাদ্য বিদেশি সুপার শেলফে স্থান পেয়েছে, যা একটি নরম কূটনৈতিক প্রভাব তৈরি করে। এছাড়া জব রিপোর্টে দেখা যায় নারী শ্রমিক সংখ্যা কনফেকশনারি ও মিষ্টি শিল্পে তুলনামূলক বেশি, যা সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখে। অবশেষে প্রশ্ন আসে, এই বিতর্কগুলো থেকে আমরা কি শিখছি? প্রথমত, খাদ্য শিল্পের স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক আনুগত্য বাস্তবেই জরুরি। দ্বিতীয়ত, একজন ভোক্তা হিসেবে আমাদের অধিকার আছে নিরাপদ পণ্য দাবি করার। তৃতীয়ত, ব্যবসায়িক সাফল্য এবং নৈতিক দায়িত্ব একসাথে চলতে পারে, কিন্তু বাজারে দৌড়ানোর চাপে অনেক কোম্পানি শর্টকাট নিতে চায়। কিষাণ এবং বনফুল গ্রুপের গল্প দেখায় বাংলাদেশের ছোট ও মাঝারি কোম্পানি থেকে বড় গ্রুপ হওয়া সম্ভব, কিন্তু সেই পথে জবাবদিহিতে থাকলে ব্যবসায় টিকে থাকে। বিজনেস ম্যানিয়াতে এমন আরও বাস্তব বিশ্লেষণধর্মী ব্যবসায়িক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।